হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে লাস্ট মানে দিনের সবথেকে ভাইটাল কাজটাকে প্রথমে রেখে আমি আমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে সমস্ত টেস্ট করিয়ে সেকেন্ড টাইম আমি হেমাটোলজিস্টকে দেখাতে গেছি। আর ওইখানে যারা যারা মানে হেমাটোলজিস্টকে দেখাতে গেছে, জাস্ট সি দেয়ার ফেসেস, এত টেন্সড, এত মানে মানে এতটা মুচড়ে পড়েছে। আর আমি ওখানে ছেলেকে নিয়ে গেছি, এদের দেখে ছেলেও খুব টেনশনে পড়ে গেছে। আমার নিজেরও খুব টেনশন লাগছিল, মিথ্যে কথা বলে লাভ নেই। মানে এমন একটা আবহাওয়া, যেখানে রিসেপশনে যে বসে আছে সেও এমন একটা গম্ভীর ভাব, যেন এদের সবার শুনানি হতে চলেছে, এরকম ব্যাপার আর কি। তো আমরা সবাই খুব টেনশনে ছিলাম। তো টেনশনটা কাটাবার জন্য ছেলেকে নিয়ে আমি বাইরে গেলাম, বললাম চল একটু চা খেয়ে আসি, অন্যদিকে গল্প করলাম। তো বাইরে বেরোতে গিয়ে যেহেতু চেনা জায়গা এখানে, তো একজনের সাথে দেখা হয়ে গেল, বহু পরিচিত আমার, মানে স্কুল কলেজ টাইম থেকে। তো তার সাথে দেখা হয়ে গেল, তার সাথে অনেক কথা হলো। সে জিজ্ঞেস করলো অ্যাজ ইউজুয়াল কেন আমি এখানে মানে হসপিটালে কেন এসেছি, কী ব্যাপার, সমস্ত কিছু জিজ্ঞেস করলো। তারপরে বলল যে আমি এরকম, তোর একটা ইউটিউব চ্যানেল আছে না তখন। তো আমার তো মোটামুটি 2000-এর একটা ছোট্ট গ্রুপ। আমার এত নিজেরই লজ্জা লাগলো। আমি তখন বললাম যে মানে রেগুলার দেখিস কি না বা কিছু। তখন মানে ছেলের সামনেই আলোচনা হচ্ছিল। তখন বলল হ্যাঁ আমি দেখি। আর মানে অনেক গম্ভীর হয়ে গেছিস, আগের মতো এত ক্যাজুয়ালিটিস, মানে আগে খুব মজা করতিস, বন্ধুদের সাথে গল্প আড্ডা, তুই না থাকলে জমতো না, এরকম ব্যাপার ছিল, এখন আর সেটা নেই। তখন আমি বললাম যে আমার জীবনটাও অনেক গম্ভীর হয়ে গেছে। তারপরে আমি জানতে চাইলাম যে ওর কী হয়েছে। তো ওর খুবই একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওর মুখের হাসিটা একদম সেই আগের মতো। মানে ও অনেকটা মানে নিজেকে, নিজের সমস্ত পরিস্থিতিকে এতটা সুন্দর কন্ট্রোলে রেখেছে। তো বললো দেখ, সমস্যা তো সবার লাইফেই আসে, এরকম না। তখন আমি বললাম দেখ, আমার ভিডিওটাও বোধহয় বন্ধ হয়ে যাবে, কারণ আমি তো ইউটিউব ভিডিও করছি বলে হাজব্যান্ড রেগুলার হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে। একবার একটা সত্যি কথা ইউটিউবে বলে দিয়েছি বলে শ্বশুরবাড়ির সবাই প্রায় তেড়ে এসছে। হাজব্যান্ডের মোবাইলে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে, আমার মানে কি বলবো, ভাগ্নে তাকে ডেকে পাঠিয়েছে যে এসো দেখো কি ভিডিও করছে, এই সমস্ত আর কি। তো এটা স্ক্রিনশটও আছেই। তখন আমি বললাম, ভেবেছিলাম এগুলো দিয়ে একটা ভিডিও করবো। বললো না 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 না, এগুলো ইগনোর কর, এগুলো ইগনোর কর। এই মানে এত সহজে ইগনোর করা যায় কি? তখন বললো দেখ, ইগনোর করা হয়তো, যে আমি বলছি এই মুহূর্তে এটা ইগনোর কর, কথাগুলোকে ইগনোর করবি না, এই কথাগুলোই তোর ইন্সপিরেশন। যারা যেটা করতে চাইছে, তোর যদি মনের মধ্যে এই জিনিসটা থাকে যে আমি একটা ঠিকভাবে একটা কিছু করার চেষ্টা করছি, হ্যাঁ তুই এতে এক্সপার্ট নাই হতে পারিস, তো এটা মানে এক্সপার্টাইজ হওয়াটা কোনো মানুষ করতে করতে অভিজ্ঞতা নিয়েই তো মানুষ এগিয়ে যায়। তো এরকম অনেক নেগেটিভ কমেন্টস আসবে, নেগেটিভ মানুষ আসবে, যারা তোকে মানে বাধ্য করবে যে এটা বন্ধ করো। কিন্তু মানে এটা যদি বন্ধ করিস তাহলে তুই ওদের জিততে দিয়ে দিলি, এরকম ব্যাপার। তাই বললাম সব ক্ষেত্রে কি জেতা হারা হয়? তারপরে ছেলেকে নিয়েও দৌড়াদৌড়ি হচ্ছে, ইয়ে হচ্ছে। বলছে দেখ, যারা কিছু করে না তারা লোকের পিছনে কথা বলার কাজটা করে দেয়, এটাই হচ্ছে ওদের কাজ। যারা বলছে তুই এইটুকুনো জানবি যে তারা কিছু করে না, তারা কিছু করে না, তারা মানে হয় না লোকের সংসার ভাঙা, ইয়ে করা, এই ধরনের কাজগুলো যারা করতে সময় অনেক, তাদের সময় থাকে। তো এইরকম কাজে এদেরকে কখনো বেশি পাত্তা দিতে নেই। তো যাই হোক, খুব ছোট অবস্থায় যাদের দেখেছি, যাদের একটা ভালো বাসার জায়গা ছিল, আসলে আমার চোখ থেকে নেমে যাওয়া বা এগুলো তো কারো কাছে কোনো মাইনে রাখে না। তো ওর সাথে কথা বললাম, বলার পরে তারপরে তো ওকে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে সাথে সাথে তারপরে ওকে আবার যে আমি অপূর্ব ঘোষের কাছে নিয়ে যাই, সেখানে নিয়ে গেলাম। অপূর্ব ঘোষের সাথে কথা হলো, সমস্ত কিছু কথা হলো। তারপরে ওর সাথে আলাদাভাবে উনি কথা বললেন, বলার পরে আরও কিছু টেস্ট আছে, তো একটা ডিফিকাল্টিসের মধ্যে দিয়েই যাচ্ছি। তা এক্ষেত্রে মানে মনে হলো, মানে আমি অনেক ইউটিউবার্সদের দেখি, অনেক ইউটিউবার্সদের ইয়ে করি যে ডেলি লাইফ তো ঠিক আছে, ডেলি লাইফ দেয়, কিন্তু তার সাথে ওদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে। তাদের প্রচুর প্রচুর
সাবস্ক্রাইবার আছে, এবং তারা এরকম না যে 100K সেলিব্রেট করলো বা মানে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তাদের লাইফের যে স্ট্রাগলটা সেইটা মানে উম, একদিনে তো কেউ এই জায়গাতে পৌঁছাতে পারে না। বাইরে থেকে যেটা দেখে মনে হয়, আমি যখন ইউটিউব করিনি তখন যতটা সহজ মনে হয়েছিল, যখন ইউটিউব করছি তখন বুঝতে পারছি যে কতটা কঠিন, এক একটা সাবস্ক্রাইবার জোগাড় করা কতটা কঠিন। সেখানে মানে আমি জানি না কাদের ক্ষেত্রে কী হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাদের যতটুকু সার্কেল আমার পরিচিত হয়েছে, যতটুকু ইউটিউবার্সদের সাথে আমার একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, তাদের প্রত্যেকেরই একটা কথা, যে সবার আগে যে বাধা দেয় সেটা হচ্ছে নিজের বাড়ির লোক। সে নিজের বাপের বাড়ি হোক, শ্বশুরবাড়ি হোক, হাজব্যান্ড তো মোস্ট অফ অল। মানে বউ, প্রত্যেকের মোবাইলে মোবাইলে বউকে দেখা যাবে, এই জিনিসটা তো একটা বিরাট ব্যাপার, মানে খারাপের দিকে। কিন্তু আমরা মেয়েরা কিন্তু হাজব্যান্ডের সফলতাটাকে খুব মাথা উঁচু করে নিই। যাই হোক, যাদের মানে এই পপি কিচেন ধরুন, অনুশ্রীস ব্লগ বলুন, এদের হাজব্যান্ডরা এত এদের সাপোর্টিভ, এত সাপোর্ট করে, আজকে ওদের কত অল্প সময় দেখুন, কষ্ট হার্ডওয়ার্ক সবারই মধ্যে ছিল, কিন্তু কত সুন্দরভাবে এগিয়ে গেছে, এদের প্রতিকূলতাগুলোকে কত সুন্দরভাবে এগিয়ে গেছে। তো আমিও মনে করি যে মানে ঠিক আছে, ছাড়ো, কেউ হেল্প করছে কি করছে না, কি করছে, কে করবে, কে দয়া করবে, আমার যদি কাজ থাকে এবং আমার কাজের মধ্যে যদি আমার নিজস্ব মানে স্যাটিসফ্যাকশন থাকে না, আমি এই কাজটা ভুল করছি না বা আমার কাজের মধ্যে কোনো ভুল নেই, তাহলে আমি মনে করি না যে এই কাজটা মানে করা উচিত নয়। আর যার যেরকম দায়িত্ববোধ, যার যেরকম শিক্ষা, সে সেরকম করবে। তো আমি আমার দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাচ্ছি, এতে অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। তো দেখুন, কারোর খারাপ লাগা আর কারোর ভালো লাগাটা দুটোকে তো আমি একসাথে মেনে নিতে পারবো না। হয় কারোর মানে খারাপ লাগবে বা কারোর ভালো লাগবে, এটা যার যার ইন্ডিভিজুয়াল চয়েস। তো আমি তো কারোর ইন্ডিভিজুয়াল চয়েস নই, আমি ব্যক্তিগতভাবে একটা মানুষ। আমার নিজস্ব যেইটুকুন আমি জানি, যেইটুকুন আমার পরিকাঠামো, যেইটুকুন আমার দায়িত্ব, আগে সকালবেলা উঠে আমি নিজেকে সেটা জিজ্ঞেস করি যে আমার আমার নিজের দায়িত্বগুলো আমি করছি কিনা। যারা আমার উপর ডিপেন্ডেন্ট তাদের প্রতি আমার দায়িত্বগুলো করছি কিনা, সেইটুকুনি যদি আমি করি, আমি মনে করব যে এদিক থেকে আমি মানে আমার কাছে আমি ঠিক, আমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি, আমি নিজের দিকে অন্তত মানে এইটুকুনও বলতে পারবো যে আমি পালিয়ে মানে দায়িত্ব থেকে পিছপা হইনি, কারোর কথায় পড়ে, কারোর প্ররোচনায় নিজেকে ছোট করিনি। যারা আমার উপর মোস্টলি ডিপেন্ডেন্ট তাদেরকে আমি মানে বিপদে একা রাখিনি, এই হচ্ছে কথা। তো সমস্ত কথাই আলোচনা হলো, হলো, ও বললো, ও বললো বললো যে প্রবলেম তো আছে, প্রবলেমের জন্য তুই যদি নিজের ইন্ডিভিজুয়ালিটিটাই হারিয়ে ফেলিস, তাহলে তো আর মানে প্রবলেমটাকেই তুই জয়ী করে ফেললি। কে কী বললো, কে কী করলো, যেটা বাইরের লোক বলতো, মনে কর সে তারাই বলছে, তুই এতটাই ওদের প্রায়োরিটি দিচ্ছিস যে তার কথাতে তুই নিজের ফোকাস থেকে সরে যাচ্ছিস, তোর কথাবার্তার মধ্যে বা তোর ভয়েস রেকর্ডিংয়ের মধ্যে একটা চাপা ভয়, কে কী ভাববে, কে কী বলবে, এই জিনিসটা ফুটে উঠছে। তো ওগুলোকে ইগনোর কর, কখনো এদেরকে ওভার প্রায়োরিটি দিতে নেই। বেশি প্রায়োরিটি কাউকে দিয়েছিস তো সে তার থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটা মানুষের একটা যোগ্যতা থাকে, সেই যোগ্যতাটাকে অবধি তার সীমাবদ্ধতা করতে হয়। আর যখনই এই যোগ্যতা থেকে তাকে একটু ওভার প্রায়োরিটি দেওয়া হয়, সে নিজেকে মনে করে মানে বিশাল একটা কেউকেটা মনে করে। তো আমি সত্যি একটা টাইম এরকম ছিল যে আমি যার যতটুকু মানে প্রয়োজন আমি ততটুকুই তাকে সম্মান, ইভেন এখনও তাই, যে রাতারাতি কেউ যদি আমাকে এক থলে জহরত দিয়ে গেল যে সে আমার কাছে বিশাল পূজনীয় হবে, এরকম নয়। যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মানই দেওয়া উচিত। ইভেন ডক্টর ঘোষও এই কথাটাই বললেন যে যে যেটা ডিজার্ভ করে তাকে সেটাই দেওয়া উচিত। আমরা ডাক্তার, আমরা যদি রোগীকে এতটা ডোজের ওষুধ লাগবে, আমরা যদি তাকে কম ডোজ বা অন্য ওষুধ দিই, সেটাতে তো সে সারবে না। তো যেমন রোগ তেমন তার চিকিৎসা করা উচিত। মানুষের ক্ষেত্রেও হয়, যেই ধরনের মানুষ, যেই ধরনের তার মানসিকতা, তাকে সেই ধরনের চিকিৎসাই দেওয়া উচিত। তো যাই হোক, বাড়ির সমস্ত কাজের মধ্যে ডোডোরও মাথাটা ন্যাড়া করে দিয়েছি। আর আজকে একটু মানে খোলা মনে তোমাদের সাথে কথা বললাম,
কিছু লোক বলেওছো আমাকে যে Q&A করতে। তো Q&A ভিডিওটা আমি করব। অ্যাকচুয়ালি ছেলের ট্রিটমেন্ট নিয়ে আমি এতটাই হ্যাপাজার্ড, আর সম্পূর্ণভাবে এরা আমারই সন্তান, কাজেই আমার বাবা মা দুটোর দায়িত্বই আমি নিই। ডোডো মামামের ক্ষেত্রে তো পুরোটাই। তো এই ক্ষেত্রে আর কি মাইন্ডটা এত ডিস্টার্ব হয়ে আছে যে Q&A যে করব, মানে ঠিকঠাক মতো যে করে উঠবো সেটা আর হয়ে উঠছে না। এই ভিডিওটাও করা ছিল, মানে বা দেবো 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 করে আর দেওয়াই হচ্ছে না। তো ফাইনালি আজকে ভিডিওটা রেকর্ড করলাম। তবে মোটিভেশন না, যত নেগেটিভ লোক আছে সব আপনাদের কাছাকাছি, সব আপনাদের সময় সুযোগে আপনাদের ব্যবহার করবে। আর যেই আপনি একটু সময় থেকে বা তাদের রুচিবোধ থেকে একটুখানি অন্যরকম কিছু করতে গেলেন, তখন তাদের আসল রূপটা, মুখোশটা খসে গিয়ে নোংরা কদর্য মুখটা তাদের বেরিয়ে আসে। আর ঠিক সেই সময় ভগবান দেয় না প্লাস আর মাইনাস, এই ধরনের মাইনাস লোকেদের টাইট করার জন্য কোথায় ভগবান প্লাস লোকেদেরও তৈরি করেছে, যেমন ডক্টর অপূর্ব ঘোষ, যেমন শারণিশিকা ঘোষ, যেমন আমার এই বন্ধুটি। মানে হঠাৎ করে যে এরকম একটা পরিস্থিতিতে এদের সাথে পরিচয় হয়ে যায় বা দেখা হয়ে যায় বা কথা হয়ে যায়, যখন এদের এক একটা কথা মানে অনেক অনেক দামি হয়ে যায়, 100 কথা সমান হয়ে যায়। একদম সত্যি কথাটা, মানে মানে আমার ভেতরে যেটা দ্বন্দ্ব চলছে মনে হয় যেন ঠিক হয়ে গেল। মানে এইটার এরকমই তো একটা রাস্তা আমি খুঁজছিলাম। আমি জানি অনেকেই বলবে যে এটা নিয়ে অনেক বিতর্কই উঠবে। তো যারা এই ইউটিউবে একটা জায়গায় পৌঁছেছে, আমি তাদের আন্তরিকভাবে আরেকবার শুভকামনা জানাতে চাই যে কত রকমের প্রতিকূলতাকে সাইডে রেখে, ঘরে বাইরে কত রকমের প্রতিকূলতাকে সাইডে রেখে তারা আজকে একটা জায়গায় এসছে। আর তাদের উন্নতি দেখে আমরা কত, মানে আমরাও ভাবছি যে এটা খুব ইজিয়েস্ট কাজ, খুব সহজভাবে আমরা ইউটিউবার হয়ে যেতে পারবো, একবার মনিটাইজ হয়ে গেলে ব্যাস তারপরে আর আমাকে পাচ্ছে কে। কিন্তু কাজ কাজ জিনিসটা খুব একটা সহজ না। মানে আমি তো প্রথমে ভেবেছিলাম ডাক্তার হব, উকিল হব, ইঞ্জিনিয়ার হব, কিছুই তো হতে পারলাম না শেষকালে। এখন কিন্তু আমাকে গিয়ে মানে ছেলে মেয়েদের জন্য ডাক্তারিও করতে হচ্ছে, নার্সিংও করতে হচ্ছে, ঘরের কাজও করতে হচ্ছে, প্রয়োজনে কার্পেন্টারের কাজ করতে হচ্ছে, আর ছবি আঁকার ক্ষেত্রে আর্টিস্টের কাজ করতে হচ্ছে, ওদের প্রজেক্ট করবার জন্য ওদের সমস্ত মানে দিকগুলোকেই আমাকে দেখতে হচ্ছে। যে একটা কিছু হবার জায়গা থেকে মানে মা হয়ে আমি অনেকগুলো জায়গা হয়ে গেছি। তো এরাও আমার ওপর জানে যে মার কাছে এলে একটা সলিউশন হবে, যতক্ষণ না ওরা নিজেরা বুঝতে শিখছে। আর আরেকজন বলেছে যে আমার ছেলের কি প্রবলেম হয়েছে সেটা জানতে চেয়েছে। না, এই মুহূর্তে এখনও অবধি ডিটেক্ট হয়নি। ওর ব্লাড লেভেলটা ফ্লাকচুয়েট করছে, যে কেন করছে এটার জন্য প্রচুর টেস্ট দিয়েছে এবং এখনও সেটা ডিটেক্ট হয়নি। ডিটেক্ট হলে ভগবান করুক যে সব ঠিকঠাক থাকুক, যখন ডিটেক্ট হবে তখন নিশ্চয়ই আমি আপনাদের মানে কিছু নাই যেন বেরোয়, ভগবানের কাছে প্রার্থনা করুক। আর কি হয়, ডাক্তার কি বলে সেটা তো আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু একটা কথাই বলার উদ্দেশ্য, কেউ যদি মানে একটা ভালো মন নিয়ে কিছু করতে যায়, আমরা তাকে হেল্প করতে নাই পারি, কিন্তু তার পথে বাধা হয়ে দেওয়াটা মানে কতটা ঈর্ষাপরায়ণ মনের প্রমাণ বলুন তো। আজকে আমরা সবাই বলি যে সবার পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আমরা যারা নিউ জেনারেশন তাদেরও বলতে শুনি, কিন্তু তাদেরই মা, তাদেরই বোন, তাদেরই বউ এরা যখন কিছু করতে যায় তখনই সেটা মানে কে কী ভাববে, কে কী বলবে, এই ধরনের মানে চারজন এসে যায়, যেই চারজন কোনো আপদে বিপদে মানে পাশে তো থাকেই না, বরঞ্চ মানে খারাপই করে, মোটিভেট তো করেই না, ডিমোটিভেট করে। তো এই ধরনের লোকগুলোকে পাত্তা না দিয়ে যারা যারা এগিয়ে যেতে পারে তারাই হয়তো জীবনে অনেক জয়ী, অনেক কিছু। তো আজকের জন্য আমি তাদের সব মানে আমার ক্ষেত্রে যেই ব্যবহারগুলো পাচ্ছি, যেই হোয়াটসঅ্যাপে লেখাগুলো পাচ্ছি, যেই স্ক্রিনশটগুলো আমার কাছে রয়েছে, যেই ভয়েস রেকর্ডিংগুলো রয়েছে, এবং আমাকে এমনও বলা হয়েছে যে আমার মাথায় ভূত চেপেছে বলে বোধহয় আমি এই ধরনের ভিডিও করেছি। আমাকে অনেকে ফোনে বাই ফোন সামনে অনেক কিছু বলেছে। আমি ব্যক্তিগতভাবে তাদের নাম এই মুহূর্তে হয়তো নিচ্ছি না, কিন্তু যদি কোনো দিন ভগবানের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে আমি যদি নিজের একটা চ্যানেল বিল্ড আপ করতে পারি,
রিভেঞ্জ নেওয়ার জন্য না, আমি তাদের থ্যাংক ইউ বলবার জন্য তাদের এই বাধাগুলোকে আমি তুলে ধরবো, যাতে আমার বাধাগুলো দেখে অন্যরা ইন্সপায়ার হয় যে এই ধরনের বাধা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর বোধহয় এগুলো মেয়েদের ক্ষেত্রেই বেশি হয়। তো আর যারা বাধা দেয় তারা আমার মতে একদম ছোট মনে, মানে তাদের শিক্ষা কি নিয়েছে জানি না, শিক্ষিত বলার কোনো অধিকারই নেই। তো মানে আজকে খুবই মানে মেন্টালি খুবই মানে ডিস্টার্ব ছিলাম। তো একটু মনের কথাই আপনাদের সামনে বলে ফেললাম। তো এই দেখুন লাস্ট আমরা হসপিটালে যেটা দিয়ে শুরু করেছিলাম সেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব